এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৌশলে হুমকি দিয়ে কিন্তু একেবারে হাতে নাতেই কিন্তু ধরা পড়লেন কর্নেল অলি আহমেদ। বিস্ফোরক এবং শিহরণ জাগানোর সতর্কবার্তা দিয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিক কর্নেল অলি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত কাটাতে নিষেধ করেছেন তিনি, কারণ এতে প্রাণ হারানোর আশঙ্কা আছে প্রধানমন্ত্রী। সেই কর্নেল অলি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকে মৃত্যু ভয় দেখাচ্ছে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৌশলে হুমকি দিয়ে কিন্তু একেবারে কিন্তু বিপাকেই পড়ে গিয়েছেন কর্নেল অলি আহমেদ, যিনি কিন্তু এলডিপি দলের চেয়ারম্যান। আর 11 দলীয় জোট অর্থাৎ জামায়াত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়ে কিন্তু নির্বাচন করেছে বিএনপির বিরুদ্ধে, এমনকি হেরে গিয়ে দর্শক একেবারে কিন্তু লজ্জিত হয়েছে। আর এরপর থেকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থাৎ বিএনপির বিরুদ্ধে দর্শক নানা রকম প্রোপাগান্ডা চালিয়ে কিন্তু সমালোচনারও শিকার হয়েছেন। তবে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দর্শক যে মন্তব্যটি করেছেন এই কর্নেল অলি আহমেদ দর্শক, সেটা কিন্তু একেবারে অকল্পনীয়। কৌশলে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুমকি দিয়ে একেবারে বিপাকে পড়ে গিয়েছেন এই কর্নেল অলি আহমেদ। তারেক রহমানের সরকার কিন্তু এই কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে এবার কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন এই কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটা কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনার কাছে দর্শক বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে দর্শক অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের এই লাইক আর একটা কমেন্ট দর্শক আমাদেরকে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদেরকে দেওয়ার জন্য আগ্রহী করে তুলবে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আগে আপনাকে আজকের সেই গুরুত্বপূর্ণ নিউজটি দেখিয়ে নিয়ে আসি। বিস্ফোরক এবং শিহরণ জাগানোর সতর্কবার্তা দিয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিক কর্নেল অলি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত কাটাতে নিষেধ করেছেন তিনি, কারণ এতে প্রাণ হারানোর আশঙ্কা আছে প্রধানমন্ত্রীর। কিন্তু কেন হঠাৎ করে কেন ঢাকার বাইরে রাত কাটানোকে তারেক রহমানের জন্য মৃত্যুর ফাঁদ বলে উল্লেখ করলেন অলি আহমেদ? এর পেছনে কি কেবলই কোনো সাধারণ রাজনৈতিক আশঙ্কা, নাকি পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নতুন কোনো ভয়ানক নীল নকশা? অলি আহমেদ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, তারেক রহমানকে সতর্ক থাকতে হবে। আপনার শত্রুরা চারিদিকে ওত পেতে আছে, আপনি কোনোভাবেই রাতের বেলা ঢাকার বাহিরে অবস্থান করবেন না। একটু গভীরভাবে চিন্তা করুন তো, জিয়াউর রহমানকেও কিন্তু প্রাণে মেরে ফেলা হয়েছিল ঢাকার বাহিরে, চট্টগ্রামের সার্কিট হাউসে রাতের অন্ধকারে। অলি আহমেদ মূলত সেই ইতিহাসের এক ভয়ঙ্কর মিল খুঁজতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতির সঙ্গে। তিনি খুব ভালো করে জানেন ক্ষমতার কেন্দ্রস্থল অর্থাৎ ঢাকা থেকে দূরে থাকা অবস্থায় একজন রাষ্ট্রনায়কের নিরাপত্তা কতটুকু দুর্বল হয়ে যেতে পারে। আর এই সুযোগটাই নেওয়ার চেষ্টা করছে দেশি বিদেশি এক অদৃশ্য চক্র। কিন্তু এই চরম ঝুঁকির মাঝেও তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন তা বাংলাদেশের সাধারণ রাজনৈতিক সংস্কৃতিকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। অনেকে ভেবেছিলেন সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে পিতাকে হারাতে হয়েছিল, হয়তো ক্ষমতায় আসার পর সেই সেনাবাহিনীর সাথে এক ধরনের দূরত্ব বা ক্ষোভ তৈরি হবে জিয়া পরিবারে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান প্রমাণ করলেন তিনি কেবল একজন সাধারণ রাজনৈতিক নেতাই নন, তিনি একজন অত্যন্ত দূরদর্শী ও পরিপক্ক রাষ্ট্রনায়ক। পিতার হত্যাকারী হিসেবে তিনি পুরো প্রতিষ্ঠানকে কখনোই দোষারোপ করেনি। তিনি মনে প্রাণে বুঝতে পেরেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রধান রক্ষাকারী হলো সেনাবাহিনী। তাই ক্ষমতায় আসার পর থেকেই তিনি অতীতের সমস্ত ব্যক্তিগত কষ্ট ও ক্ষোভকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, পেশাদারিত্ব এবং তাদের বিশ্বমানের সক্ষমতা বৃদ্ধির দিকে সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন। অলি আহমেদ যে অদৃশ্য শক্তির বলয়ের কথা বলেছেন তার সুতোটি আসলে কোথায় বাঁধা? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানে। আমরা বিগত 1.5 দশকে দেখেছি আওয়ামী লীগ সরকার কিভাবে প্রতিটি পদক্ষেপে দিল্লির কাছে এক প্রকার মাথা নত করে রাজনীতি করেছে। বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে গেলেও দিল্লির সন্তুষ্টি অর্জন করাই ছিল তাদের একমাত্র মূল লক্ষ্য। কিন্তু বিএনপি সরকার, বিশেষ করে তারেক রহমানের রাজনৈতিক দর্শন এবং বিশেষ করে তারেক রহমানের চিন্তাভাবনা সম্পূর্ণই ভিন্ন। তারেক রহমান অত্যন্ত পরিষ্কার বার্তা দিয়েছেন, বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব চায়, কিন্তু কারো দাসত্ব বা গোলামি নয়। বিএনপি কখনোই ভারতের কাছে আওয়ামী লীগের মতো নতজানু নীতি গ্রহণ করবে না। আর ঠিক এই জায়গাতেই দিল্লির সাউথ ব্লকের তো মাথা ব্যথা। ভারত খুব ভালো করেই জানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যদি সম্পূর্ণ স্বাধীন ও স্বনির্ভর নীতিতে চলে, তবে আঞ্চলিক রাজনীতিতে দিল্লির একচেটিয়া দাদাগিরি আর খাটবে না। তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় একেবারেই আপোষহীন। অনেক রাজনৈতিক বিশ্লেষক ইঙ্গিত দিচ্ছেন এসব কারণে ভারতের গোয়েন্দা সংস্থা র এখন তারেক রহমানের পেছনে উঠে পড়ে লেগেছে। সেই কর্নেল অলি প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক রকমের ভবিষ্যৎবাণী করবার মতো বলেছেন যে আপনি কিন্তু একদম নিরাপদ নাই, আপনি ভুলেও ঢাকার বাইরে, বাড়ির বাইরে কোনো রাত্রি যাপন করতে যাবেন না। এবং এর চেয়েও গা শিউরে ওঠার মতো যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পদে আসীন এই ব্যক্তি সম্পর্কে, মানে তারেক রহমান সম্পর্কে
তারেক রহমানের পিতামাতার ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ রীতিমতো মানে একটা ভবিষ্যৎবাণীর সুরে বলছেন যে তিনি প্রেসিডেন্ট জিয়াকেও তার মৃত্যুর মাস দেড়েক আগে সাবধান করেছিলেন যে তাকে গুলি করে হত্যা করা হবে, এবং এরপরে আরেক দফা সাবধান করেছিলেন, কিন্তু তারপরেও প্রেসিডেন্ট জিয়া তার কথা শোনেন নাই। প্রেসিডেন্ট জিয়া রাত্রি যাপন করেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে, এবং সে কারণেই প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছিলেন। কারণ প্রেসিডেন্ট জিয়াও যেমন তার দলের শত্রুদের দ্বারাই নিহত হয়েছেন, কর্নেল ওলির কথায় পরিষ্কার, যিনি কিনা সেই বিএনপির একেবারে প্রতিষ্ঠাকালীন সময় থেকে কিন্তু প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিলেন, এবং তখনও তার সামরিক বাহিনীতে 9 বছরের বেশি চাকরি ছিল। কাজেই রাজনীতি করবেন বলেই এবং জিয়ার সঙ্গে রাজনীতি করবেন বলেই তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই কর্নেল ওলি বলছেন যে এই দলের ভেতরেই তারেক রহমানের শত্রুরা ঘুরছে। তারা প্রকাশ্য শত্রু, কারণ তারা 11 দলের রাজনীতি করেন, বিরোধী দলে আছেন, কিন্তু অপ্রকাশ্য শত্রুরাই নাকি শেষ পর্যন্ত তারেক রহমতা করে ছাড়বে। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে যেই রাতে প্রেসিডেন্ট জিয়া নিহত হন, সে রাতে তিনি কিন্তু সেখানে রাত্রি যাপন করেছিলেন। ওই সফরটার উদ্দেশ্যই ছিল সরকারি কোনো সফর ছিল না, সেটা তার দলের ভেতরে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া কোন দল নিরসনেই তখন প্রেসিডেন্ট জিয়াকে হঠাৎ করে 1981 সালের 30শে মে ওই সফরটি করতে চট্টগ্রাম যেতে হয়েছিল, এবং চট্টগ্রাম পৌঁছানোর পর বিকাল 3টা থেকে কোন্দল নিরসনে যে সভা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া, সে সভা কিন্তু মধ্যরাত পর্যন্ত সমস্যার কোনো সমাধান আনতে পারে না। এরপর নৃশংসভাবে সেনা সদস্যদের হাতে খুন হন প্রেসিডেন্ট জিয়া। এই ঘটনাটির সূত্র উল্লেখ করে কর্নেল ওলি প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক জিয়াকে এখন সাবধান করছেন যে ভুলেও ঢাকার বাইরে, বাড়ির বাইরে রাত্রি যাপন করবেন না, কারণ আপনার চারপাশে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে। তিনি বলছেন আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর তাদেরকে বের করা, তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যারা আপনার পাশে আছেন তারা হচ্ছেন আপনার আসল শত্রু। প্রধানমন্ত্রী তারেক রহমান শত্রু দ্বারা আবর্তিত। কর্নেল ওলি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। তারেক রহমান আপনি ভালো অবস্থায় নেই। তিনি এক রকমের মনে হলো যেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারেক রহমানকে সাবধান করতে চাইছেন, কিন্তু তিনি এক রকমের নিদান দিচ্ছেন যে তিনি জানেন তারেক রহমানের কপালে কি হতে যাচ্ছে। সেটা ভীষণভাবে এক রকমের উদ্বেগজনক বটে। দেখেন বিএনপি দলটা এমন সব ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত হয়েছিল যারা নানা সুবিধা পেতে এ দলে জিয়ার পতাকা তলে এসেছিলেন বটে, কিন্তু এরশাদ যখন অনেকেই সন্দেহ করেন জিয়া হত্যার যিনি মূল প্রেরণক হয়ে থাকতে পারেন এবং প্রশ্ন তোলেন কেন খালেদা জিয়া, তারেক রহমান জিয়া হত্যার মূল বেনিফিশিয়ারি হিসেবে এরশাদকে বিচারের মুখোমুখি করলো না, সেই এরশাদের জাতীয় পার্টিতে গিয়ে যোগ দিয়েছিলেন এবং জাতীয় পার্টির মন্ত্রী হয়ে বসেছিলেন। এমনকি এই যে তারেক রহমানের শ্বশুর মাহবুব আলী, জুবাইদা রহমানের পিতা, তিনি প্রেসিডেন্ট জিয়ার আমলে নৌবাহিনীর প্রধান হয়েছিলেন, প্রেসিডেন্ট জিয়ার জাগো দলে যোগ দিয়েছিলেন, অথচ জিয়ার মৃত্যুর পর তাকে হত্যা করবার পর এরশাদের যোগাযোগ মন্ত্রী, কৃষি মন্ত্রী হয়ে বসেছিলেন। কাজেই কর্নেল ওলি থেকে তারেক রহমান সকলেই জানেন যে বিএনপির ভেতরে বিশ্বস্ত কর্মী বাহিনী পাওয়া কত মুশকিল, এবং এই যে বিপুল পরিমাণ উচ্চাকাঙ্ক্ষীদের একটা দল, যে দলে এসে সেনাবাহিনী থেকে, সেনাবাহিনীর বাইরে থেকে নানা আদর্শের ব্যক্তিবর্গ বিভিন্ন পদ পদবি পেতে, সুযোগ সুবিধা পেতে এসে জিয়ার আমল থেকে জড়ো হন, সে দলের নেতা নিজের দলের ভেতরেও কতটা নিরাপত্তার ঝুঁকিতে থাকেন। তারেক রহমান নিজেও তার নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে অত্যন্ত সচেতন, এবং কক্সবাজারে জুবাইদা রহমানকে নিয়ে গিয়ে এক রাত থেকে ফিরবেন এমন কথা বলা হয়েছিল বটে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেই ঝুঁকিটাও নেন নাই। তিনি ফিরে এসেছিলেন রাত্রি যাপনের আগেই, আর ডিসেম্বরে দেশে ফিরেই তিনি খালেদা জিয়ার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তার যিনি তার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রধান দায়িত্ব পালন করতেন, তিনি সেই ব্রিগেডিয়ার জেনারেল ফজলে এলাহি আকবরকেও নিষ্ক্রিয় করে দিয়েছেন এবং নিজের নিরাপত্তার উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। এবং এখন পর্যন্ত
তিনি রাষ্ট্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা প্রধানমন্ত্রীর জন্য SSF স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেই স্পেশাল সিকিউরিটি ফোর্স রাষ্ট্রীয় বাহিনীর নিরাপত্তার চাইতে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স তার নিজস্ব তৈরি করা নিরাপত্তা দলের উপরেই বেশি নির্ভর করছেন। কাজেই তারেক রহমানের জীবনের ঝুঁকি নিয়ে নানা রকম কথাবার্তা আছে। তারেক রহমান তাই জন্য নিজের মতো করে সেই নিরাপত্তা তার বিশ্বস্ত বাহিনী দিয়ে সামাল দিচ্ছেন, সেগুলো যেমন সত্যি, তেমনি আশঙ্কার কথা হচ্ছে যে কি করে প্রকাশ্যে একজন দায়িত্ববান বিরোধী দলীয় নেতা, যিনি কিনা আবার খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়া সকলের এত ঘনিষ্ঠ, তিনি কি করে এতটা সোজা সাপটা খোলামেলা ভাবে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকে মৃত্যু ভয় দেখাচ্ছে। দর্শক শ্রোতা, যদিও কর্নেল অলি আহমেদ কিন্তু একজন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন অতীতে, কিন্তু বয়সের সাথে সাথে মানুষের দর্শক মেধাশক্তি কমে যায়, এমনকি বিভিন্ন সমস্যা দেখা যায় দর্শক, সেটা কিন্তু কর্নেল অলি আহমেদকে দেখলেই কিন্তু বোঝা যায়। তবে তার কিছু কিছু কথা কিন্তু যুক্তি রয়েছে, কিন্তু যুক্তি থাকলেও সে এখন রাজনীতিতে আসা দর্শক তার জন্য মোটেও কিন্তু শুভকর হয়নি। আর সে রাজনীতিতে আসার পর থেকেই কিন্তু তিনি একের পর এক কিন্তু নানা রকম ভাবে কিন্তু বিতর্কিত হচ্ছেন। সে হাসিনার আমল থেকে শুরু করে দর্শক এই পর্যন্ত শুধু বিতর্কিত হয়ে গেছেন এই কর্নেল অলি আহমেদ। নিজের দল ঘোষণা করে দলের চেয়ারম্যান হয়েও কিন্তু একবারের জন্য তিনি সংসদে যেতে পারেননি। নিজের দল গঠন করে যদি সে দলের চেয়ারম্যান হয়, অন্তত পক্ষে সে তো তার নিজের আসনের ভোট পেয়ে তো সংসদ সদস্য হওয়ার কথা। আপনি দল গঠন করলেন, জনগণে যদি আপনাকে না চায় দর্শক, তাহলে আপনার এই দল গঠনের মূল্যায়নও বা কি, আর আপনার এত বড় বড় কথা বলার দর্শক অর্থটা হবে আর কি। আর সেটাই কিন্তু হচ্ছে এখন এই কর্নেল অলি আহমেদের সঙ্গে। তিনি এখন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে একেবারে কিন্তু পৌঁছে গিয়েছেন, আর যার ফলে কিন্তু এখন বিএনপির বিরুদ্ধে দর্শক নানা রকম সমালোচনা করছেন। আর সমালোচনার মধ্যে দিয়ে দর্শক স্লিপ টাঙ্গও কিন্তু হয়ে যাচ্ছে বারবার। আর যার ফলশ্রুতিতে কিন্তু তারেক রহমানকে যে কথাটা বলেছেন দর্শক, সেটা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন। দর্শক শ্রোতা, এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলোর জন্য। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন দর্শক। খোদা হাফেজ। শেষ করছি দর্শক, তার আগে একটি কথা না বললেই নয়, আপনারা এতক্ষণ ধরে যত ভিডিও ফুটেজ এবং তথ্যাদিগুলি দেখেছেন সকল কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব অথবা ব্যক্তিগত কোনো কিছুই নেই দর্শক। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।